8 মাস পরে এসে আগেই তো ভালো ছিলাম, এই কেমন দেশ, এটা কি চেয়েছিলাম, কি হইল, তরুণরা কি করছে, নিজেরা বিভক্ত হয়ে গেছে, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় যার যার মতো করে লড়াই করছে, আন্দোলন করছে, দাবি দাওয়া নিয়ে আসছে, একজনের বিরুদ্ধে আরেকজন দাঁড়াচ্ছে। তাহলে এই যে দেখেন আমাদের বারবার প্রত্যেকটা জায়গাতে ভুল হচ্ছে কোথায়। আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। আপনারা যদি দ্বিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন, সাংবাদিক ভাইরা আছে। তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো আবার 71-এর মতো আমাকে ফেল করাবে, 90-এর মতো ফেল করাবে, 47-এর মতো ফেল করাবে। তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ 2-এর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটা কি? বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব। তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ 2 চাই। আমি গারদের বাংলাদেশ চাই না, আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বন্ধ রাখতে চাই না। বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে, আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কাল্টিভেট করতে হবে উইদিন আওয়ারসেলভস, থ্রু দ্য সোসাইটি অ্যান্ড ফ্রম এভরি স্পেকট্রামস অফ দ্য লাইফ। তাহলেই সেই বাংলাদেশ 2টা আসবে। একটা জরিপ করেছে যে কালকে ভোট হলে কাকে ভোট দেবেন আপনারা। সেখানে বিভিন্ন দলের ব্যাপারে একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ বলেছে 16, 11, এরকম 5, 7। 61% বলেছে yet to decide। পৃথিবীতে যেখানে ডেমোক্রেসির চর্চা হয় আপনি কোথাও দেখবেন না 10, 15, 20%-এর উপর সুইং থাকে। তাহলে চিন্তা করে দেখেন 24-এর গণ অভ্যুত্থান আমার আকাঙ্ক্ষাকে কিভাবে রিফ্লেক্ট করছে, যে এখানকার সার্টেনলি জরিপকে বলছি না দিস ইজ সলিড এক্সক্লুসিভ, তার কোনো ডেটা ম্যানিপুলেশন নাই, অথবা ভুল নাই, অথবা এরর পার্সেন্টেজ নাই, সব আছে। ডিসপাইট অল দিস বলছি যে 61% সুইং যারা এখনো yet to decide, এরা কারা? এরাই হচ্ছে আমার পপুলেশনের ওই 65% যার বয়স 35-40-এর নিচে and never voted, যারা কখনো ভোট দেয় নাই। তারা আই হেট পলিটিক্স জেনারেশনের ছিল, yet became political through the uprising। তার আকাঙ্ক্ষা এবং আমার 71-এর আকাঙ্ক্ষা, ব্যবসা, চেতনা এটা একরকম না। এর মানে এটা না সে 71-কে অস্বীকার করছে, এর মানে এটা না সে 40-এর দশকে পাকিস্তান আন্দোলন, 47-এর রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে অস্বীকার করছে, এর মানে এটা না গত শতাব্দীতে আমার যে পূর্বপুরুষের যে আন্দোলন লড়াই ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নওয়াব সলিমুল্লাহর অবদানকে অস্বীকার করছে। এটার মানে হচ্ছে এইটা যে সে একটা নতুন আকাঙ্ক্ষার জায়গা থেকে বাংলাদেশকে দেখতে চাচ্ছে, যে আকাঙ্ক্ষাটার ভাষা সে পলিটিক্যাল লিডারশিপের কাছ থেকে শুনতে পাচ্ছে না স্যাডলি। এবং এটাই হচ্ছে জেনারেশনাল গ্যাপ তৈরি করছে ভাষায়, আকাঙ্ক্ষায়, লিডারশিপের স্বপ্নে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের যে বাংলাদেশ 2 গড়বার আকাঙ্ক্ষা, দায় ও দরদের রাজনীতির কথা বলছে। এই জন্য দেখেন হোয়াট এ ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজেস। আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা, এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে। আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই, সারা দেশ সফর করি, আই রিড দ্য ওয়াল রাইটিংস ভেরি ক্লোজলি। আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। আপনারা যদি দ্বিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন, সাংবাদিক ভাইরা আছে। এর মানে কি তরুণরা নির্বাচন চায় না, তারা ভোট চায় না, তারা গণতন্ত্র চায় না? মানে তা না। তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো আবার 71-এর মতো আমাকে ফেল করাবে, 90-এর মতো ফেল করাবে, 47-এর মতো ফেল করাবে। তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ 2-এর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটা কি? বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব। তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ 2 চাই। আমি গারদের বাংলাদেশ চাই না, আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বন্ধ রাখতে চাই না। পুলিশকে বুঝাইছে, পুলিশ গুলি করছে না, হেলমেট পরে পরে আমাদের উপর গুলি করছে না। হেলমেট বাহিনী একটা ছিল সরকারের, তো সে কি বলছে যে আমার মগজকে আমি হেলমেটে বন্দুক দেই নাই। এটা ছাত্রছাত্রীরা লিখেছে। ওয়াই? তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি, রাজনৈতিক দল, আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে, রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা, তার ব্যাকরণ বোঝা, তার স্বপ্নটাকে বোঝা, তার আকাঙ্ক্ষাটাকে বোঝা। একটা গল্প বলে শেষ করে দেই, সে আকাঙ্ক্ষাটার জায়গা দেখেন। চায়নাতে একটা প্রবাদের মতো একটা গল্প আছে আর কি। একটা ভ্যালি ছিল, যে ভ্যালির চারপাশে হচ্ছে পাহাড়, এবং সেখানে সূর্যের আলো আসতো না। সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে, সেখানে কোনো ফসল জন্মাতো না, সেখানে পানি ছিল না, পানি হতো না, সেখানে সবুজ ছিল না। প্রতি জেনারেশনের সবচেয়ে ব্রাইটেস্ট যুবকরা সেই গ্রাম ছেড়ে মাইগ্রেট করে চলে যেত টাউনে। And the old man of the tribe came about a great idea যে how to keep them here in the village, in the valley, কিভাবে তাদেরকে রাখবো। তিনি সবাইকে ডাকলেন, তাকে বললেন যে আমরা সবাই মিলে পাহাড়টা ডিগ আউট করার চেষ্টা করি না কেন? And everybody had eyebrows, ভ্রু কুঁচকায় ফেললেন যে একটা পাথরের পাহাড়, আমরা এটা মিলে বিশাল এই পাহাড় চারপাশে আমরা কিভাবে ডিগ আউট করবো। তুমি বললেন তুমি যদি না করো, তোমরা যদি এগ্রি না করো, আমি শুরু করবো। এবং উনি পাহাড়টা খনন করা শুরু করলেন এবং লিখে দিলেন the generation after me and the generation after that and the generation to follow, every one of you must continue digging the mountain of stones.
এবং তারা খনন করেছে। খনন করতে করতে 3, 4, 5, 6, 7 জেনারেশনের পরে সত্যি ওই পাথরের পাহাড়টাকে খনন করে ফ্ল্যাট আউট করে ফেলছেন। and then the sun started to came into shine in the valley to make it evergreen. স্বপ্নটা হচ্ছে এইরকম। অতএব আমাদের আজকের বাংলাদেশ 2 এর আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে। আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কাল্টিভেট করতে হবে উইদিন আওয়ারসেলভস, থ্রু দ্য সোসাইটি অ্যান্ড ফ্রম এভরি স্পেকট্রামস অফ দ্য লাইফ। তাহলেই সেই বাংলাদেশ 2টা আসবে। একটা হচ্ছে হুটহাট করি আপনার এই পানিতে গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে পানিতে আইডেন্টিফাই করা যায় এমন কিছু ময়লা ভাসছে। তৃতীয়ত হচ্ছে পোকামাকড়। পোকামাকড়ের ভিতরে আপনার কেঁচো পর্যন্ত পাওয়া গেছে এবং কেঁচোর মতো অন্য আরো কিছু পোকামাকড় দেখা যাচ্ছে এবং যেগুলো জীবিত। চতুর্থত হচ্ছে ক্রিমি টাইপের, ডায়রিয়ার পরে যে কৃমি হয় এই ক্রিমি টাইপের কিছু জিনিস, ছোট ছোট পোকামাকড় পানিতে ভাসছে। পঞ্চমত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয় আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায়। তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে, আবার ক্লোরিনেরও অধিক পরিমাণ ব্যবহার করবার কারণে আপনার গন্ধ বের হচ্ছে, ক্লোরিনের গন্ধ আছে। তো মোটা দাগে হচ্ছে এগুলো হচ্ছে অভিযোগ। এবং এই অভিযোগে আমরা কেন আসলাম? গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এইখানে দায়িত্বে ছিলেন ওয়াসা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে এখানে এমপি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং দফায় দফায় বাংলাদেশের ইতিহাসে কাউকে চুক্তি বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা সময় কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়নি। সর্বশেষ আমরা দেখেছি 2023 সালে তাকসিমের মেয়াদ এমপি হিসাবে আরো 3 বছর বাড়ানো হয়েছে। আপনারা দেখেছেন যে উনি আমেরিকার নাগরিক, ছেলে মেয়ে পরিবার সবাই ওখানে থাকেন এবং বছরের 3 মাস 4 মাস 6 মাস উনি দেশে থাকতেন না। করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না, উনি আমেরিকাতে ছিলেন এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে এবং টোটাল যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরো 10 জনকে এই মামলার আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে ন্যূনতম 5,000 কোটি টাকা লুটপাট করেছে তাকসিম এবং তার সমন্বয়কারী সিন্ডিকেট ছিল। ওয়াসাতে যারা দেশপ্রেমিক, সৎ, ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে, মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে, উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলেছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন। অনেকে 24 ঘন্টার নোটিসে চাকরিচ্যুত করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেননি। তো সেই বাস্তবতায় আমরা দেখছি গত 16 বছরে আপনার প্রায় 25,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল আওয়ামী আমলে। সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে? আপনারা জানেন যে ডামরা শ্যামপুরের এখানে একটা সুয়েরেজ প্ল্যান, ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, চায়না সেখানে ইনভেস্ট করেছে। এই হাজার হাজার কোটি টাকার সিম্পলি কোনো হিসেব নিকেশ নাই। তাহলে অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন এটা হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায়, এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে? রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না? ন্যূনতম বিষয়, নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের